হ্যালো, শুভ সকাল। শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ, বেশি পার্টিসিপেন্ট দরকার নেই, কারণ আমি অ্যাটেন্ডেন্স নিই না। তো যারা ক্লাস করতে ভালো না লাগে, তো শুরু করি। গতদিন আমরা ওয়েডোমিটার টেস্ট নিয়ে আলোচনা করছিলাম। ওয়েডোমিটার টেস্ট কি জিনিস? ওয়েডোমিটার টেস্ট হচ্ছে সয়েল বের করার জন্য, কনসোলেশন প্রপার্টিজ বের করার জন্য। কনসোলেশন প্রপার্টিজ মানে আমাদের সয়েলের কনসোলেশন প্রক্রিয়া, আমরা সেটাকে আমরা বলি কনসোলেশন প্রপার্টিজ। তো আমরা ক্লিয়ার হয়ে যাবে স্টেপ বাই স্টেপ আগাইলে কনসোলেশন প্রপার্টিজ কি কি। তো সয়েলের কনসোলেশন প্রপার্টিজ বের করার জন্য আমরা যে টেস্ট ইজ ভেরি সিম্পল টেস্ট। আমরা সয়েল কেলের ডিপোজিট থেকে ফিল্ড থেকে আমরা শেলবি টিউব দিয়ে সয়েল কালেক্ট করি। ফিল্ডে কেলের ডিপোজিট থেকে আমরা শেলবি টিউব ইউজ করে বোরিং করে শেলবি টিউব কেলের ভিতরে প্রেস করলে সয়েলটা ভিতরে ঢুকে যায় এবং কেলে এটা ওর ভিতরে স্টিক আটকায় যায়, এবং আমরা ওই শেলবি টিউব উঠে ওইটাকে আমরা মোম দিয়ে সিল করে ল্যাবে নিয়ে আসি, যাতে ময়েশ্চার লস না হয় এবং স্ট্রাকচার কোনো ধরনের এবং ওইটা মোম রিমুভ করার পরে ওই শেলবি টিউব থেকে আমরা স্যাম্পলটা বের করে ওই শেলবি টিউবের স্যাম্পল থেকে স্যাম্পল মাঝখান থেকে আমরা স্পেসিমেন তৈরি করি, যার সাইজ হচ্ছে তোমার ডায়ামিটার 75 মিলি মতন, আর থিকনেস হচ্ছে 20 মিলিমিটার মতন। থিকনেস খুবই সামান্য, 20 মিলিমিটার অনলি। এটা রিং এর ডাইমেনশন, ইন্টারনাল ডাইমেনশন যেটা মেটাল রিং এর। এই মেটাল রিং এর ভিতরে ওইটি স্যাম্পলটা ঢুকানো হয়, ঢুকায় উপরে একটা প্রসেস স্টোন, নিচে একটা প্রসেস স্টোন। কোন ধরনের যে পানি ফলো করতে চায় প্রসেস স্টোনের ভিতর দিয়ে ইজিলি ফলো করতে পারবে, কোনো ধরনের বাধা পাবে না। তো প্রসেস স্টোন দেওয়ার পরে আমরা ওই যে রিং প্লাস প্রসেস স্টোন ওই যে ওয়েডোমিটার ভিতরে মিটারের ভিতরে রাখা হয় একটা ট্যাঙ্ক টাইপের বা একটা মেটাল বক্সের টাইপ ভিতরে রেখে ওই স্যাম্পল উপরে লোডিং প্লেট, ফিগার যদি দেখো লোডিং প্লেট দেওয়া, এরপরে এখানে একটা ডায়াল গেজ সেট করা হয়। ডায়াল গেজ সেট করে এখানে একটা লোড অ্যাপ্লাই করা হয়। লোড অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা ডায়াল গেজের রিডিং নেওয়া শুরু করি। কি হবে, লোড যদি অ্যাপ্লাই করি আমরা জানি সয়েল স্যাম্পলটা ইমিডিয়েটলি একটু কম্প্রেস হবে। এখানে যদি আপনারা দেখো এই যে এই গ্রাফে আমি কার্সর ঘুরালো, আমি যে কার্সরটা ঘোরাচ্ছি তোমরা কি দেখা যায় স্ক্রিনে? এই লেকচার নোটের উপরে যে কার্সর ঘোরাচ্ছি, এখানে টাইম ভার্সাস সেটেলমেন্ট, মানে এই যে ডায়াল গেজ থেকে যে সেটেলমেন্ট পাচ্ছি, ভার্টিক্যাল সেটেলমেন্ট কম্প্রেশন, সেটা প্লট করছি। এখানে দেখবো যে ইমাইন 0, তখন কিন্তু একটা রিডিং আছে এখানে। এটাকে আমরা বলি ইনিশিয়াল কম্প্রেশন। ইট ইজ নট ডিউ টু কনসলিডেশন প্রসেস। আমরা টাইম দিই এবং টাইমের সাথে সাথে লোড বাড়ালাম না, লোড আগের লোড কনস্ট্যান্ট, কিন্তু আমি টাইমের সাথে সাথে যদি ডায়াল গেজ রিডিং দেয় সয়েল স্যাম্পলটা কম্প্রেস হচ্ছে, কেলে স্যাম্পল স্যাচুরেটেড কেলে হইলে সে যদি কম্প্রেস হয় একটাই কারণে কম্প্রেস হতে পারে, যদি আমাদের অ্যাজাম্পশনটা যদি এবং ওয়াটার ইনকম্প্রেসিবল, তাহলে এই সয়েল স্পেসিমেন কম্প্রেশন হওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে এর ভিতর থেকে স্যাচুরেটেড সয়েলের ভিতর থেকে পানিটা বেরিয়ে আসলে
যতটুকু পানি, যত ভলিউমের পানি বেরোবে তার ইকুইভ্যালেন্ট ভলিউম সয়েল কম্প্রেস হতে পারবে। ঠিক আছে, তার মানে সয়েলের যে ভলিউম অফ ভয়েড যতটুকু কমবে প্রেস হতে পারবে। তার মানে আমি যদি দেখি টাইমের সাথে সেটেলমেন্ট গ্রাফ দেখি, এই যে গ্রাফে টাইমের সাথে সেটেলমেন্ট যদি প্লট করি এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। সেটেলমেন্ট হচ্ছে এরপরে এক সময় সেটেলমেন্টের জিরোর কাছাকাছি, মানে ডায়াল গেজ ঘোরা খুব স্লো হয়ে গেছে। এই যে এখানে এই পয়েন্টটাতে আমরা বলতে পারি কনসোলিউশন শেষ, মানে ভিতর থেকে আর পানি বেরোচ্ছে না। এই লোডের জন্য এটা কনসোলিউশন শেষ। এটা হচ্ছে আমাদের লোড টাইম ভার্সেস সেটেলমেন্ট কার্ভ বা কম্প্রেশন কার্ভ। এটা একটা লোডের জন্য। এই লোডিং এর সময় কি হয় সয়েলের উপরে, তখন অবভিয়াসলি আমার সয়েল স্যাম্পলের টোটাল ভার্টিক্যাল স্টেজ বেড়ে যাচ্ছে, ভার্টিক্যাল স্টেজ বাড়বে। লোড বাই সয়েল স্যাম্পলের ক্রস সেকশন এরিয়া যদি ভাগ দিই, স্টেজ তুমি অ্যাপ্লাই করলে সেটা পেয়ে যাবে, ভার্টিক্যাল স্টেজ বাড়াইছে। তাহলে ভার্টিক্যাল টাইমের সাথে ভার্টিক্যাল স্টেজ কোনো চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট। কত কেপিএ তুমি লোড পাইছো এটা যদি আসবে, তাহলে আমাদের লোড, টোটাল লোড কিন্তু কনস্ট্যান্ট স্যাম্পলের উপরে, এটার কোনো টাইমের সাথে কোনো ভেরিয়েশন হচ্ছে না। কিন্তু ভিতরে ইন্টারনাল যেটা ইন্টারনাল প্রেসার এবং ইফেক্টিভ স্ট্রেস, আমরা যে টোটাল স্ট্রেসটা আমরা জানি যে টোটাল স্ট্রেসটা মাইক্রো লেভেলে, এখানে যদি আমি পার্টিকেল, এখানে যদি একটা সেকশন নিই, কন্টাক্ট দিয়ে যাবে এবং ইন্টারনাল ভয়েড দিয়ে যাবে, একটা সেকশন যদি কেটে ফেলি, তাহলে দেখবো যে এখানে সেকশন কেটে ফেললে এই সেকশনের ইকুইলিব্রিয়ামের জন্য ফোর্স সে কন্টাক্ট টু কন্টাক্ট সয়েলে কন্টাক্ট টু কন্টাক্ট এবং ওয়াটার কিছু প্রেশার নেয়। এই ওয়াটারের প্রেশারটাকে আমরা বলি পপ প্রেশার, এবং কন্টাক্ট টু কন্টাক্ট যেটা ট্রান্সফার হবে সেটাকে আমরা বলি ইফেক্টিভ স্ট্রেস। এই স্ট্রেসটা তুমি অ্যাপ্লাই করছো, তাহলে এই টোটাল স্ট্রেসটা আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা পুরোটার নেয়, একটা হচ্ছে কন্টাক্ট টু কন্টাক্ট ট্রান্সফার হয়। টাইমের সাথে পুরোটা প্রেশার ভিতর থেকে বেড়ে যাচ্ছে, ভিতর থেকে বেড়ে যাচ্ছে এবং ভলিউম ভাট কমে যাচ্ছে, এবং টাইমের সাথে পুরোটা প্রেশারটা কমে যায়। এই যে লাল যে গ্রাফটা এখানে জাম পুরোটা প্রেশার নিয়েছিল, তার ফলে এখান থেকে যখন টাইম জিরো তখন এখান থেকে লাভ দিছে এই পর্যন্ত পুরোটা প্রেশার অলসো। এখানে এখানে যাওয়ার পরে এখন টাইম যখন যত বাড়তেছে, হঠাৎ যত ভিতর থেকে বের হয়ে যাচ্ছে, পুরোটা প্রেশার কমে যাচ্ছে। আর ইফেক্টিভ স্টেজ এই ব্লু যতটুকু পুরোটা প্রেশার কমবে ততটুকু ইফেক্টিভ স্টেজ বাড়বে, কারণ আমাদের টোটাল স্টেজ তো কনস্ট্যান্ট। মনে করো টোটাল স্টেজ 50 কেপিএ, তাহলে টাইম যতটুকু বাড়বে সেটা হচ্ছে 50 কেপিএ পুরোটা প্রেশার। ঠিক আছে, এবং ইফেক্টিভ স্টেজ মোরলেস জিরো। ঠিক আছে, ইফেক্টিভ স্টেজ এই যে থিকনেসের সয়েলের জন্য ইফেক্টিভ ইনিশিয়াল ইফেক্টিভ স্টেজ ইনিশিয়াল এগুলো সব জিরো ধরে নিতে পারি, কারণ থিকনেস তো অনলি 20 মিলিমিটার। সুতরাং এর ইনিশিয়াল স্টেজ গুলো আমরা সেল পয়েন্টের জন্য স্টেজ আমরা জিরো ধরে নিতে পারি। তাহলে আমরা কি বললাম যে যদি 50 কেপি টোটাল স্টেজ বাড়াও ভার্টিক্যাল লোডিং এর মাধ্যমে, তাহলে 50 কেপি টাইম যখন জিরো তখন পুরোটা প্রেশার হচ্ছে 50 কেপি হবে। 50 কেপি হবে। এবার মনে করো একটা পার্টিকুলার টাইমে পুরোটা প্রেশার কমে যেয়ে 20 কেপি হয়েছে, তাহলে আমাদের কতটুকু কমে গেল? আগে ছিল 50 কেপি, এখন হচ্ছে 20 কেপি। তার মানে 30 কেপিএ ইফেক্টিভ স্টেজ আর পুরোটা প্রেশার 20 কেপিএ, তাহলে দুইটা মিলে কত হলো? 50 কেপিএ। তাহলে আমাদের টোটাল দুইটা মিলে ক্যারি করবে পুরোটা প্রেশার এবং ইফেক্টিভ স্টেজ। সুতরাং এই দুইটা ভিতরে টাইমের সাথে এটা ব্যালেন্স, টাইমের সাথে এদের ভিতরে এবং একসময় এসে পুরোটা প্রেশার ডিজিপিশন হয়ে জিরো হয়ে যাবে, সম্পূর্ণটা ইফেক্টিভ স্টেজে কনভার্ট হয়ে যাবে। কখন? যখন আমাদের ওয়াটার আর বেরোচ্ছে না এর ভিতর, মানে কনসলিডেশন শেষ, তখন সমস্ত লোডটা ভার্টিক্যাল স্টেজটা এখন কন্টাক্ট টু কন্টাক্ট ট্রান্সফার হচ্ছে, কোনো ধরনের ওয়াটারের লোড এখানে নাই, ওয়াটার আর লোড নিচ্ছে না। তাহলে
এখন আমরা আন্দাজ করলাম যে এই মেকানিজমে কাজ হচ্ছে ইন্টারনালি। এটা আমরা যদি এক্সাক্টলি বের করতে চাই তাহলে আমাদের এই সয়েল স্যাম্পলের ভিতরে একটা পোর প্রেসার ট্রান্সডিউসার যদি ইনসার্ট করা যায়, কতটুকু থাকছে এগুলো যদি মেজার করা যায় তাহলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে ইন্টারনাল। ঠিক আছে? তো যাই হোক, আমরা এরকম ভাবে আমরা অনেকগুলো লোড ইনক্রিমেন্ট অ্যাপ্লাই করি, আমরা ডিজিবিশন করাই বা কনসোলেশন করাই। তো আমরা লোড মনে করো প্রথমে 50 কেপিএ দিলাম, তারপর একটা দিব হচ্ছে 100 কেপিএ। এইভাবে আমরা বাড়িতে থাকি। বাকি একটা লোড দিয়ে আমরা 24 ঘন্টার মতন রেখে দিই, তারপরে আরেকটা লোড দিয়ে আরো 24 ঘন্টা, আরেকটা লোড দিয়ে আরো 24 ঘন্টা, এরকম অনেকগুলো লোড আমরা মাল্টিপল লোড আমরা অ্যাপ্লাই করি। যেরকম এই লোড দিয়ে কনসোলেশন করাইছি, সেই কনসোলেশনের জন্য টাইম সেটেলমেন্ট কার্ভ এইটুকু, তার জন্য টোটাল ডিফরমেশন হচ্ছে ডেল এইচ অন। আবার আবার আরো 50 কেবি অ্যাড করে দেওয়া শুরু হয়েছে। তার জন্য আবার আবার আগে ডেল এইচ ওয়ান সেটেলমেন্ট ছিল, এরপরে এই 100 কেবি এর লাস্টে যে সেটেলমেন্ট হয়েছে ডেল এইচ টু, ডেল এইচ টু। এইভাবে লোড চাপাচ্ছি, কনসোলেশন করাচ্ছি এবং কিউমুলেটিভ সেটেলমেন্ট বাড়তেছে, কিউমুলেটিভ। ঠিক আছে? তাহলে আমাদের বাম দিকে গ্রাফটা ইন্ডিকেট করতেছে আমরা টাইম, এখানে জাস্ট গ্রাফিক্যালি দেখাইছি। এরপর হচ্ছে আনলোডিং করি। আনলোডিং মানে প্রথম টোটাল যে লোডটা দেবো ওখান থেকে এবার আনলোড করবো, আবার আনলোড করবো, আবার কনসোলেশন করবো, আবার আনলোড করবো, আবার কনসোলেশন করবো। তাহলে এখানে এইখান থেকে এই পর্যন্ত লোডিং এবং আনলোডিং। ঠিক আছে? তাহলে আমাদের আমি যখন স্টেজে যাচ্ছি তখন আমরা টোটাল ভার্টিক্যাল স্টেজ, আমরা তো জানি ওই টোটাল ভার্টিক্যাল স্টেজকে আমরা ইফেক্টিভ স্টেজ বলতে পারি। যেমন আমরা প্রথম 550 কেভি টোটাল স্টেজ দিয়েছিলাম, এন্ড কনসোল যখন ইফেক্টিভ স্টেজ 50 কেপি। এখন আবার আমার 100 কেপি যখন লোড দিলাম, কনসোল যখন শেষ তখন আমি ইফেক্টিভ স্টেজ বলতে পারি টোটাল ইফেক্টিভ স্টেজ বা কিউমুলেটিভ ইফেক্টিভ স্টেজ 100 কেপি। আবার ইফেক্টিভ স্টেজ আমরা বলতে পারি 200 কেপি। ঠিক আছে? এইভাবে কিউমুলেটিভ সেটেলমেন্ট এবং এখন কিউমুলেটিভ সেটেলমেন্ট আর কিউমুলেটিভ ইফেক্টিভ স্টেজ আমরা ডাইরেক্টলি প্লট করতে পারবো না। ওই সেটেলমেন্টটাকে আমরা স্ট্রেনে কনভার্ট করব অথবা ভয়েড রেশিওতে কনভার্ট করব। তো ওই সেটেলমেন্টটাকে আমরা ভয়েড রেশিওতে কনভার্ট করার জন্য যে ফর্মুলা, যে আমরা জানি তো যত কনসোলেশন হবে তত ভলিউম অফ ভয়েড কমে যাবে এবং ভয়েড রেশিও কমে যাবে। কারণ ভয়েড রেশিও ডেফিনিশন কি? চেঞ্জ অফ ভলিউম বাই কি? চেঞ্জ অফ ভলিউম বাই ভলিউম অফ সয়েল সলিড। তো এটা যদি ভয়েড রেশিও হচ্ছে ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সয়েল সলিড। তা ভলিউম অফ ভয়েড যদি কমে যায় তাহলে ভয়েড রেশিও কমে যাবে। সেই জন্য আমাদের টাইমের সাথে সাথে ভয়েড রেশিও কমে যাবে, ভয়েড রেশিও কমে যাবে। তো আমরা ভয়েড রেশিও এই ইকুয়েশন দিয়ে আমরা ভয়েড রেশিও বের করতে পারি, কারণ এখানে আমাদের ডেল এইচটা জানা আছে। এই যে ডান দিকে যে ফর্মুলা, এই যে ফর্মুলাতে ডেল এইচ জানা আছে, ভয়েড রেশিও জানা আছে। এই ফর্মুলা ইউজ করে আমরা প্রত্যেকটা লোডিং স্টেজের শেষে আমরা ভয়েড রেশিও কত আর এই কিউমুলেটিভ ইফেক্টিভ স্টেজ কত, কিউমুলেটিভ ভয়েড রেশিও কত কি জানি। তাহলে এই যে আমরা একটা গ্রাফ দেখালাম, এটা হচ্ছে এদিকে যে অ্যারিথমেটিক স্কেল, এদিকে অ্যারিথমেটিক স্কেল, এই যে ডাটা পয়েন্ট, এইগুলো ডাটা পয়েন্ট, গোলগুলো ডাটা পয়েন্ট। আমরা অনেকগুলো লোড ইনক্রিমেন্ট এখানে অ্যাপ্লাই করছি। এখানে ডাটা পয়েন্ট যদি আমি ছয়টা লোড ইনক্রিমেন্ট অ্যাপ্লাই করছি আর আনলোড করছি। এখানে লোডটাকে আমরা 3টা ভাগে আনলোড করছি। এখান থেকে আনলোড করলাম, এখানে যে তিনটা ভাগে আনলোড করছি। তাহলে এই যে প্রত্যেকটা ডাটা পয়েন্ট আমরা যোগ করে দিলে আমরা দেখা যাচ্ছে একটা নন লিনিয়ার কার্ভ পাচ্ছি। এটা হচ্ছে লোডিং কার্ভ, এখান থেকে নন লিনিয়ার কার্ভ। এবং ইনিশিয়াল পার্টটা যদি আমরা ম্যাগনিফাই করতে চাই, ইনিশিয়ালি কি ঘটতেছে এখানে, যে ইনিশিয়ালি দেখবা যে এখানে একটা এই পার্টটা আমরা বোঝা যাচ্ছে না ইনিশিয়ালি, যেখানে ইলাস্টিক না।
আর বাম দিকের কাপটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্যান্ড ভার্সাস ইফেক্টিভ স্ট্রেস, ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস। এটা হচ্ছে ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস ভার্সাস ভয়েড রেশিও। এইভাবে আমরা প্লট করতে পারি। স্লোপকে আমরা ডেফিনিশন হচ্ছে এবি হচ্ছে লম্ব বাই ভূমি, এটা লম্ব হচ্ছে কোনটা, ডেল ই বাই ডেল সিগমা, ভার্টিক্যাল ইফেক্টিভ এই ভয়েড রেশিও ইনক্রিমেন্ট বাই ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস ইনক্রিমেন্ট। ঠিক আছে, এবি ডেফিনিশন। ঠিক আছে, এবি হচ্ছে এটা হচ্ছে এবি, তার মানে হচ্ছে ভার্টিক্যাল ইফেক্টিভ ইনক্রিমেন্ট, আর এটা হচ্ছে ভয়েড রেশিও ইনক্রিমেন্ট। ঠিক আছে, এই যাও অনেকগুলো স্লোপ, আমরা অনেক ধরনের স্লোপ, বিভিন্ন কার্ভে বিভিন্ন ধরনের নাম আছে স্লোপের। আমাদের তাহলে হচ্ছে নন লিনিয়ার, হাইলি নন লিনিয়ার কার্ভ দেখা যাচ্ছে। লোডিং কার্ভটা হাইলি নন লিনিয়ার, আনলোডিং কার্ভ হাইলি নন লিনিয়ার। তো সয়েল তাহলে আমরা কি বলতে পারি, সয়েল হচ্ছে হাইলি নন linear material. It is not like concrete, it is not like steel, যেটা লিনিয়ার পার্ট থাকে। স্টিলে তো লিনিয়ার পার্ট থাকে একটা ইল্ড স্ট্রেস পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে ওইরকম লিনিয়ার পার্টিশিয়াল পার্টটা যদি ম্যাগনিফাই করতে পারি, তাহলে এই কাপটা আমরা সেমিলগে নিতে পারি, সেমিলগ পেপার। এই সেমিলগ পেপার এইদিকে হচ্ছে ভার্টিক্যাল ইফেক্টিভ লগারিদমিক স্কেল, আর এদিকে হচ্ছে স্কেল। লগারিদমিক স্কেলে যখন নিব, তখন এখানে এখান থেকে এটা 10 থেকে 100, 100 থেকে 1000, তার মানে ইনিশিয়াল পয়েন্ট গুলো ম্যাগনিফাই হয়ে যাচ্ছে। যে এখানে ইনিশিয়াল পার্টটা কিছু লিনিয়ার পার্ট আছে, তারপরে শার্প বেন্ডিং আছে, তারপর আবার একটা লিনিয়ার পার্টের মতন আছে, তারপর আনলোডিংটাও লিনিয়ার হয়ে যাচ্ছে। সেমি লগারিদমিক স্কেলে এরকম হচ্ছে। ভার্টিক্যাল স্ট্যান্ডটাও এরকম হচ্ছে, একই রকম প্রায় দেখতে, একই রকম। যাই হোক, তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে এখানে একটা পয়েন্টের শার্প বেন্ডিং পয়েন্ট, এইটাকে আমরা ইল পয়েন্ট। এখানে অনেক সামান্য স্টেজে ইল হয়ে যাচ্ছে, এই পয়েন্টটাকে আমরা বলি এখানে হচ্ছে ইল পয়েন্ট। এরপর হচ্ছে স্ট্রেট পার্টটাকে আমরা বলি, এটাকে আমরা এলাস্টোপ্লাস্টিক পার্ট, আর এটাকে আবার ইল পয়েন্টের পরের পার্টটা এলাস্টোপ্লাস্টিক। এখানে ইল পয়েন্টের পরে যে কোনো জায়গায় যদি আনলোড করো, ফুল রিকভারি হবে না। দেখো এখানে এসে এখানে মিলিত হচ্ছে, সুতরাং এখানে রিকভারি করতে পারতেছে না ফুল। তাহলে এখানে আগের অবস্থা চলে যেত, 2.6 এ চলে যেত। কিন্তু এখানে ওই পয়েন্টের পরে যে কোনো জায়গায় আনলোড করো, তাহলে এটা 2.6 এ যাচ্ছে না, সুতরাং এখানে 1.6 এর দিকে যাচ্ছে। সুতরাং কিছু নট এলাস্টিক ম্যাটেরিয়াল। এখান থেকে আমরা কনক্লুশন আসতে পারি সয়েল ইজ এলাস্টোপ্লাস্টিক ম্যাটেরিয়াল। এখান থেকে যে আবার রিলোড করতে লাইন বরাবর আবার মোটামুটি যেহেতু এটা এলাস্টিক, এই লাইন বরাবর আসতো মোরাললেস, এসে এখানে এসে আবার শার্প বেন্ডিং হতো। তার মানে সয়েলের মেমোরি, তুমি একটা শার্প বেন্ডিং হয়ে এই লাইনকে ফলো করবে, আগের লাইনটাকে সিসি কার্ভটাকে ফলো করবে, এই সিসি স্লোপটাকে ফলো করবে। ঠিক আছে, তাহলে এখানে সিসি যে স্লোপ, সিসি তার মানে লম্ব হচ্ছে ডেল ই বাই লগ অফ সিগমা প্রাইম। ঠিক আছে, ইফেক্টিভ স্ট্রেসের লগারিদমিক ইনক্রিমেন্ট, এটা লগারিদমিক ইনক্রিমেন্ট, আর হচ্ছে ইনক্রিমেন্ট। সুতরাং এখান থেকে আমরা স্লোপ বের করতে পারি। এই গ্রাফটা যদি আমরা প্লট করি, তাহলে এখান থেকে একটা মোটামুটি স্ট্রেট লাইন ধরে আমরা স্লোপ বের করতে পারি। সেটাকে আমরা বলি সিসি। সিসি হচ্ছে কম্প্রেশন ইনডেক্স বের করতে পারবে, এটাকে আমরা বলি রিকম্প্রেশন ইনডেক্স। আর এটা হচ্ছে ল্যাবরেটরি একটা শীটের স্যাম্পল শীট। এখানে তোমরা ল্যাবরেটরি টেস্টের সময় আরো ক্লিয়ার হবে। এখানে ওখানে স্লোপ গুলো আমরা এখানে আবার লিখছি, এখানে স্লোপ গুলো, যে একটা হচ্ছে ভয়েড রেশিও ভার্সাস ইফেক্টিভ নরমাল স্কেলে যদি প্লট করি, এখানে এই কার্ভে যে কোনো জায়গায় স্লোপ হচ্ছে সিগমা ভি প্রাইম, মানে ভার্টিক্যাল স্টেজ ইফেক্টিভ স্টেজের ইনক্রিমেন্ট, উপরে হচ্ছে ভয়েড রেশিও ইনক্রিমেন্ট। এটা যদি ফাইনাইট ইনক্রিমেন্টে লিখি ডেল ই বাই ডেল সিগমা ভি প্রাইম, এটা মাইনাস ব্যবহার করা হচ্ছে কারণ নেগেটিভ স্লোপ হবে। সুতরাং এখানে নেগেটিভ স্লোপ বসালে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। আমরা এবি ভ্যালুটাকে পজিটিভ চাচ্ছি, সুতরাং এটা আগে একটা মাইনাস দিলে, এটা তুমি যখন এখানে বসাবা তখন এটা নেগেটিভ ভ্যালু ব্যবহার করা, আর কোনো কারণ নাই। এরপর হচ্ছে কোপিস, এটাকে বলা হয়
এটাকে বলে কোফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি বলা হয়। হ্যাঁ, এটা কি বলা হচ্ছে। আর আরেকটা হচ্ছে এরপর কোফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি এটা ডেফিনিশন হচ্ছে ভার্টিক্যাল প্লটের থেকে যে স্লোপ পাওয়া সেটাকে আমরা বলি কোফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। এই ভলিউম কেন আসতেছে? কারণ আমরা জানি যেহেতু এটা ওয়ান ডাইমেনশনাল টেস্ট এবং ল্যাটারাল স্ট্যান্ড হইতে পারে না, ভার্টিক্যাল স্ট্যান্ড যা ভলিউমেট্রিক রূপ করছিলেন, যে ভার্টিক্যাল স্ট্যান্ড ভলিউমেট্রিক স্ট্যান্ডের মতনই চিন্তা করতে পারি। সুতরাং একদিকে হচ্ছে ভলিউমেট্রিক স্ট্যান্ড আর একদিকে হচ্ছে ভার্টিক্যালি ফিক্সড হচ্ছে। সুতরাং এটা যেহেতু ননলিনিয়ার, এক এক জায়গায় চলবে এক এক রকম হবে, ইট ইজ নট কনস্ট্যান্ট ওভার দ্য স্প্যান অফ দ্য ইফেক্টিভ স্ট্রেন, এখানে কনস্ট্যান্ট না। সুতরাং এইটা হলো ভি বাই এপসিলন ভি বাই ডি ভি প্রাইম, এটা ভার্টিক্যাল ইফেক্টিভ ইনক্রিমেন্ট। এটা দুইটা রেশিও, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন, ভার্টিক্যাল ইফেক্টিভ ইনক্রিমেন্ট। এটা হচ্ছে আমরা লিখতে পারি এইভাবে, যেহেতু ভলিউমেট্রিক স্ট্রেন যদি বের করতে চাও, এটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন বের করতে চাও, এটা হচ্ছে স্ট্রেন আর এটা হচ্ছে লোড ইনক্রিমেন্ট। এই এখানে যদি একটা পয়েন্ট চিন্তা করো, এখানে একটা পয়েন্ট চিন্তা করো, তাহলে এই পয়েন্টের করেসপন্ডিং এ আমাদের যদি ভলিউমেট্রিক স্ট্রেন এইটা হয় আর এই পয়েন্টে করেসপন্ডিং এ, তাহলে আমাদের এইটাকে যোগ বিয়োগ করলে আসে হচ্ছে এপসিলন 1 মাইনাস এপসিলন 2 বাই 1 প্লাস ই নট ডেল সিগমা ভি প্রাইম। মানে এই দুইটা পয়েন্টের ভিতরে যে দুইটা পয়েন্টের যে ভয়েড রেশিও ডিফারেন্স, এইটা হচ্ছে আমরা বলি, এটাকে আমরা বলছি এমভি। এমভি হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। ঠিক আছে। ওয়ান বাই এমভি করে দিলে এটাকে আমরা বলি ডি। ডি হচ্ছে আমাদের এটার ইউনিট হচ্ছে কিলোমিটার পার মিটার স্কয়ার, কেপিএ। কেপিএ তে হবে, উল্টায় যাবে। আর এটার ইউনিট হচ্ছে যেহেতু এটা হচ্ছে মিটার স্কয়ার পার কিলোমিটার, এমবি ইউনিট পার কিলোমিটার। এটা তোমরা দেখলে বুঝতে পারবে এগুলো। এরপর হচ্ছে সিসি এবং সিআর, যেটা ভেরি পপুলার। এই কনসেপ্টটা খুবই পপুলার। সিসি আর সিআর আমি অলরেডি আলোচনা করছি। সিসি হচ্ছে কম্প্রেশন ইন্ডেক্স, সিআর হচ্ছে রিকম্প্রেশন ইন্ডেক্স। সিসি হচ্ছে আমাদের এই যে ল্যাবরেটরি ভার্জিন কম্প্রেশন কার্ভ, এটাকে আমরা বলি ভার্জিন কম্প্রেশন কার্ভ। আর আনলোডিং কার্ভ, এই কার্ভের স্লোপটাকে আমরা বলি সিসি। সেটা হচ্ছে আমাদের চেঞ্জ ডিফারেন্স ইন ভয়েড রেশিও। যে কোনো দুইটা পয়েন্ট যদি আমরা চিন্তা করি, দুইটা পয়েন্টের ভিতরে ভয়েড ডিফারেন্স অফ ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, যে কোনো দুইটা পয়েন্টের ভিতরে, এইটাকে আমরা বলি সিসি। আর সিআরও একইভাবে বের করতে হবে, যে কোনো দুইটা পয়েন্টের ভিতরে ভয়েড রেশিও ডিফারেন্স বাই লগারিদম ইন ডিফারেন্স ইফেক্টিভ স্ট্রেস। সুতরাং এটা থেকে আমরা সিসি এবং সিআর পাবো। এটা সবচেয়ে বেশি পপুলার কম্পেয়ার টু আদার প্যারামিটারস ইন টু বি ইউজড ইন দ্য প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন। ঠিক আছে। নেগেটিভ সাইন একই কথা, নেগেটিভ সাইন কারণ ইউজ করার কারণ হচ্ছে যে এখানে যদি স্লোপটা নেগেটিভ, সেজন্য নেগেটিভ সাইন এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে। এরপরে আসো এম্পিরিক্যাল ফর্মুলাও আছে। তোমার যদি ফিল্ড টেস্ট করা না যায়, যে ফিল্ড টেস্টের ডাটা রিলায়েবল না, যে তুমি চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার কনসোলেশন প্যারামিটার, এইগুলো সব কনসোলেশন প্যারামিটারস বলে। এমভি, এভি, সিসি, সিআর অল আর কনসোলেশন প্যারামিটারস, যেটার মাধ্যমে তুমি কনসোলেশন প্রপার্টিজ ডেসক্রাইব করতে পারো। একটা সয়েলের সিসি বেশি মানে সে পার ইউনিট চেঞ্জ ইন স্ট্রেস সে বেশি পরিমাণে ভয়েড রেশিও চেঞ্জ হবে। সিসি বেশি মানে কি? সিসি বেশি মানে কি? এই স্লোপটা বেশি স্টিপ, কম মানে কার্ভটা ফ্ল্যাট। সিসি মানে ইন্ডিকেট করে স্লোপ অফ দিস কার্ভ। এই কার্ভের স্লোপ যদি বেশি স্টিপ হয়, তাহলে অল্প বেশি ভয়েড রেশিও মানে বেশি ডিফর্মেশন হবে সয়েলে, বেশি সেটেলমেন্ট হবে। সেজন্য অ্যাকচুয়ালি সিসি সিসি ইন্ডিকেট করে কি কম্প্রেসিবিলিটি
সয়েল, যে সয়েলের সিসি তত বেশি কম্প্রেসিবল এবং সেই সয়েল তত বেশি লোডিং এর ফলে তত বেশি সেটেলমেন্ট হবে, ঠিক আছে, তত বেশি সেটেলমেন্ট হবে। তো এখন আমরা করে না বের করতে পারো, বা তোমার সয়েল রিপোর্টে যদি যে সয়েল রিপোর্ট ইউজ করে তুমি সিসিটা বের করতেছো সেই সয়েল রিপোর্ট যদি রিলায়েবল না হয়, তাহলে তুমি ওই সয়েল রিপোর্টে লিকুইড লিমিট যদি রিলায়েবল হয় ইউজিং সাম এম্পিরিক্যাল ইকুয়েশনস, এখানে তার যে একদম প্যাকেজ ইকুয়েশন আছে সিসি সমান 0.009 লিকুইড লিমিট -10, এই ইকুয়েশন ব্যবহার, এটা হচ্ছে এম্পিরিক্যাল এস্টিমেশন, এটার মাধ্যমে তুমি তুমি সিসি ধারণা পাবা। অথবা তোমার ল্যাবরেটরি টেস্ট করেছো কিন্তু তোমার সিসি ভ্যালুটা কেমন আসতেছে তোমার কোনো আইডিয়া নেই, তোমার রেজাল্টটাকে তুমি ভ্যালিডেশন করতে চাচ্ছ বা চেক করতে চাচ্ছ যে whether it is okay or not, না যে নাম্বারটা পাইলা সেই নাম্বারটাকে আসলে কোনো অ্যাবনর্মাল নাম্বার কিনা সেটা, তাহলে ওই সয়েলের লিকুইড লিমিট যদি তোমার জানা থাকে, 18 ভাগ লিমিট লিকুইড লিমিট যদি জানা থাকে, তাহলে তুমি এই যে এম্পিরিক্যাল ইকুয়েশন দিয়ে বের করে দেখতে পারো সিসি কেমন আসা উচিত। আর সিআর ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সিসি ভ্যালু, সিআর ভ্যালু অনেক কম হয়, এটা হচ্ছে তোমার রিকম্প্রেশন ইনডেক্স, এটা হচ্ছে 1/5 to 1/10 অফ সিসি, মানে সিসির 5 ভাগের 1 ভাগ থেকে 10 ভাগের। তো তুমি সিসি ভ্যালু এস্টিমেট করতে বলে সিআরও তুমি ধারণা করতে পারো যে এর তো 10 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ হওয়া, ঠিক আছে। এরপর হচ্ছে সয়েল ক্লাসিফাই করতে বলে তোমার ইনিশিয়াল ভ্যালু জানা আছে সয়েলের, এইটার উপর বেস করে তুমি তোমার সয়েলটাকে ক্লাসিফাই করতে পারো। এখানে একটা রেফারেন্স দেওয়া হয়েছে, সয়েলটাকে কখন তুমি ভেরি স্লাইটলি মডারেট কম্প্রেসিবল বলবা, হাইলি কম্প্রেসিবল বলবা, ভেরি হাইলি কম্প্রেসিবল বলবা, এটা তোমার এই সিসি বাই 1 প্লাস ই নট এর ভ্যালুর রেঞ্জ আছে, এই অনুযায়ী তুমি সয়েলটাকে ক্লাসিফাই করতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের সিসি ভ্যালু, সিআর ভ্যালু, এই যে অল দিস ভ্যালুজ আর নোন অ্যাজ কনসলিউশন প্যারামিটারস, কম্প্রেসিবিলিটি প্রপার্টিস, এবং এটা হচ্ছে আমরা ওয়েডোমিটার টেস্টের মাধ্যমে বের করতে পারি, অথবা যদি তোমার লিকুইড লিমিট জানা থাকে তো ইউ ক্যান ইউজ দ্য এম্পিরিক্যাল ইকুয়েশনস। Yes, তো আমাদের কনসলিউশন ইজ অলওয়েজ রিলেটেড টু ক্লে সয়েল, কিন্তু বলছে যে এটা স্যান্ডের ক্ষেত্রে আমরা টেস্ট স্যান্ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা সিসি ভ্যালু বের করে আমরা সিসি ভ্যালুটা সেটেলমেন্ট ক্যালকুলেশন ব্যবহার করা যায়। এটা অ্যাপ্লিকেশন, এটা সবাই ব্যবহার করে না, তবে এরকম কদুতর যে বইয়ে টেবিল দেওয়া আছে যে স্যান্ডের জন্য সিসি ভ্যালু কেমন হয়, স্যান্ড ও ওয়ান ডাইমেনশনাল কনসলিউশন, যদিও আমরা বলছি যে সিসি ভ্যালু বা অল দিস প্রপার্টিজ আর রিলেটেড টু ক্লে, তো স্যান্ডের ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি কনসেপ্টটা, তাহলে আমাদের সিসি কেমন আসবে, মানে ওয়ান ডাইমেনশনাল যে কম্প্রেসিবিলিটি, সেই ভ্যালু ব্যবহার করে আমরা সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। এরপরে আসো ওয়েডোমিটার টেস্ট রিকনসিলিয়েশন স্টেজ আর স্টেজ হিস্টরি কি জিনিস। স্টেজ হিস্টরি আমরা যদি বুঝতে চাই, আমরা যে রাইট সাইডে ফিগারটা যদি ওয়েডোমিটার লগ ভি প্রাইম এর একটা জায়গায় শার্প বেন্ডিং পয়েন্ট হচ্ছিল, এইটা হচ্ছে আমাদের বলছি এই পয়েন্টটা হচ্ছে ইল্ড পয়েন্ট, অথবা এই পয়েন্টটা আমরা বলি সয়েলের মেমোরি, কারণ কি জিনিস, তাহলে তুমি যদি আরো লোডটাকে লোড দিয়ে এর বেশি লোড দিয়ে যদি আবার আনলোড করো, আবার রিলোড করো, দেখবে এই জায়গায় এসে আবার শার্প বেন্ডিং করছে। তার মানে কি এই জায়গায় পয়েন্টটা সে মনে রাখে, এখানে তুমি আনলোড করছো যে পয়েন্টে, যে স্টেজে সে আনলোড করছো সেই পয়েন্টটা সে স্টেজটা তার মেমোরিতে আছে, সেই জন্য সে সেখানে যে শার্প বেন্ডিং দিচ্ছে। তার মানে সয়েলের মেমোরি আছে, মেমোরি আছে যে তোমার যে ম্যাক্সিমাম স্টেজ সে মনে রাখে, ম্যাক্সিমাম স্টেজ মনে রেখে ওই জায়গায় যে শার্প বেন্ডিং দিচ্ছে, এবং ওর পরে যে তুমি আবার আনলোড করলে সে আর রিকভারি করতে পারছে না, তেমন করা তাহলে সে আবার রিকভারি করতে পারছে, কিন্তু তো ওর পরে যদি আনলোড করা আর রিকভারি করতে পারছে না,
তাহলে এই পয়েন্টের পরে যে আমি আনলোড করলাম সামান্য রিকভারি হয়েছে, ম্যাক্সিমাম রিকভারি করতে পারিনি। আনলোড করো তাহলে দেখবো যে ম্যাক্সিমাম রিকভারি করতে পারছে না, মানে প্লাস্টিক স্টেটে চলে গেছে। সুতরাং সয়েলেরও মেমোরি আছে, ভেরি ইন্টারেস্টিং। তবে আমাদের চিন্তা করতে চাই, ট্র্যাডিশনালি আমাদের ভার্টিক্যাল এক্সিসে থাকে স্ট্রেস আর হরিজন্টাল এক্সিসে থাকে স্ট্রেন। তো আমরা যদি ওইভাবে চিন্তা করতে চাই তাহলে আমরা এই কার্ভটাকে আমরা ঘুরাই দিতে পারি। ঘুরাই দিলাম, এটা হচ্ছে আমরা এন্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরাই দিলাম। 90 ডিগ্রি ঘুরাই দিলে ভার্টিক্যাল স্ট্রেস হয়ে গেল লগারিদম অফ ভার্টিক্যাল স্ট্রেস, আর হচ্ছে এইদিকে হচ্ছে ভয়টা করতে পারি, স্ট্রেনের সাথে কম্পেয়ার করতে পারি। তখন আমরা কার্ভটা কিরকম হয়ে যাচ্ছে দেখো, আমরা যেটাতে অভ্যস্ত যে এখানে শার্প বেন্ডিং, তারপরে এখানে আনলোড রিলোড, এবং নতুন হিল পয়েন্ট হচ্ছে এখানে, এই পয়েন্টে যদি আনলোড রিলোড করে এই পয়েন্ট হচ্ছে নিউ হিল পয়েন্ট। সো সয়েলের মেমোরি আছে, সয়েলের মেমোরি আছে। আর প্র্যাকটিক্যাল যদি চিন্তা করি, প্র্যাকটিক্যালি সয়েলে আমরা তো একটা সয়েলে লোড আনলোড রিলোড করি। মনে করো একটা 5 তলা বিল্ডিং ছিল একটা সয়েলের উপর, লং টাইম 5 তলা বিল্ডিং ছিল, আমরা কোনো কারণে 5 তলা বিল্ডিং ভেঙে ফেলছি। তাহলে 5 তলা বিল্ডিং এর জন্য যে লোড অ্যাপ্লাই করছিল তার জন্য মনে করো সে 50 বছর ওই বিল্ডিংটা ছিল, ওই লোডের জন্য কনসলিউশন হয়ে গেছে, কনসলিউশন ইফেক্টিভ বেড়ে গেছে। এখন তুমি যখন বিল্ডিংটা সরায় ফেললা, বিল্ডিংটা ভেঙে ফেললা, তখন ওই লোডটা আবার রিলিজ হয়ে গেল, লোডটা রিলিজ হয়ে গেল, কিন্তু ওই নিচের পয়েন্ট ভিতরে তখন তো মেমোরিতে ওইটা রয়ে গেছে। তুমি যখন আমার নতুন লোড দিবা, মনে করো 5 তলা জায়গায় 10 তলা বিল্ডিং করলা, সে কিন্তু ওই 5 তলা বিল্ডিং এর জন্য যে স্ট্রেসটা ছিল সেই স্ট্রেস সয়েলটা কিন্তু এলাস্টিক বিহেভিয়ার দিবে, এবং তার জন্য তোমার ওই সিআর রিকম্প্রেশন ইন্ডেক্স ব্যবহার করতে। আর ওই পয়েন্টে যখন স্ট্রেস যখন 5 তলা হয়ে গেল, এবার যদি 5 তলা বেশি স্ট্রেস তুমি অ্যাপ্লাই করলা, তখন সে কিন্তু তখন সে হচ্ছে ওই পয়েন্টটা ক্রস করে গেছে, তখন সেটাকে বলা হয় নরমালি কনসলিডেটেড স্টেট। এটা হচ্ছে ওভার কনসলিডেটেড স্টেট, এটা নরমালি পাস করে যাবে, তখন সে নতুন স্ট্রেস ফিল করতেছে। এই কন্ডিশনটাকে বলা হয় নরমালি কনসলিডেটেড স্টেট বা ইলাস্টোপ্লাস্টিক স্টেট। ঠিক আছে। আর যখন তার ওই স্টেজের আগে থাকবে, তখন পুরো মেমোরিতে যে স্টেজ আছে তার চাইতে যদি স্টেজ কম অ্যাপ্লাই করো, তাহলে ওই স্টেজের স্টেটটাকে আমরা বলি ওভার কনসলিডেটেড স্টেট। ওভার কনসলিডেটেড আর নরমালি কনসলিডেটেড। হ্যাঁ, এই যে এখানে যে আর হচ্ছে নরমালি কনসলিডেটেড সয়েল। তাহলে আমরা কি ওভার কনসলিডেটেড সয়েলটা কি, ওভার কনসলিডেটেড সয়েলটা কি, সয়েলের স্টেটটা কি, যখন কন্ডিশনটা যাতে মেমোরিতে যে স্টেজ আছে, মানে ম্যাক্সিমাম হিস্টোরিক্যাল স্টেজের সাথে যদি কম থাকে স্টেজটা, অ্যাপ্লাইড স্টেজ, তাহলে সেটা হচ্ছে ওভার কনসলিডেটেড স্টেজ। আর যদি তোমার ম্যাক্সিমাম হিস্টোরিক্যাল স্টেজ বা মেমোরিতে যে স্টেজ আছে তার চাইতে বেশি থাকে, বেশি অ্যাপ্লাই হয়ে থাকে, তাহলে সে নরমালি কনসলিডেটেড স্টেটে চলে গেছে। ঠিক আছে। তার মানে সেই লাইনের উপর প্রাইম সি ক্রস করে গেছে, সুতরাং স্টেজ ক্রস করে এই লাইনের উপরে, এই যে লাইনের উপর পড়ছে, এটাকে নরমালি কনসলিডেশন লাইন বলে, আর এটা হচ্ছে ওভার কনসলিডেশন লাইন বলে। ঠিক আছে। এটা নরমালি কনসলিডেশন লাইন, এটা হচ্ছে ওভার কনসলিডেশন লাইন, যেটাকে আমরা ভার্জিন ল্যাবরেটরি ভার্জিন কার্ভ বলছি। ল্যাবরেটরি ভার্জিন কার্ভ এই স্টেট পার্টটাকে আমরা এই পার্টটাকে ওভার কনসলিডেশন লাইন, এটা হচ্ছে ওভার কনসলিডেশন লাইন, যেহেতু স্ট্রেস কন্ডিশনটা তার ম্যাক্সিমাম হিস্টোরিক্যাল স্ট্রেস এর কম। আবার এই স্ট্রেস এখানে স্ট্রেস কন্ডিশনটাও এখানে ম্যাক্সিমাম, এটা দুইটা স্টেটই এখানে ওভার কনসলিডেটেড স্টেট। এই স্টেটটা ওভার কনসলিডেটেড, আবার এই স্টেটটা ওভার কনসলিডেটেড। এর উপরে যদি থাকে ম্যাক্সিমাম হিস্টোরিক্যাল স্ট্রেস এখানে, তাহলে স্টেট কম, আবার এই হিস্টোরিক্যাল স্ট্রেস এখানে এর চাইতে কম, সেজন্য ওভার কনসলিডেটেড লাইন। এটা ওভার কনসলিডেটেড লাইন, এটা ওভার কনসলিডেটেড লাইন। এই লাইনটা হচ্ছে, এই লাইনটা যেহেতু ম্যাক্সিমাম হিস্টোরিক্যাল স্ট্রেস এখানে এবং স্ট্রেসটা বেশি, সুতরাং সয়েলটাকে নরমালি কনসলিডেটেড সয়েল। ঠিক আছে। তাহলে বিভিন্ন কারণে আমাদের সয়েল ওভার কনসলিউশন হয়ে যেতে পারে। ঠিক আছে, হয়ে
হয়ে যেতে পারে। তাহলে ওয়ার কনসোলেশন মার্জিন যেটা বলছি যে ওয়ার কনসোলেশন মার্জিন সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হিস্টেরিক্যাল স্ট্রেস মাইনাস এটা হচ্ছে ইনিশিয়াল ইফেক্টিভ স্ট্রেস। ইনিশিয়াল ইফেক্টিভ স্ট্রেস এখন বর্তমানে কতটুকু স্ট্রেস আছে সয়েলে সেটাকে ওয়ার কনসোলেশন মার্জিন বলে, ঠিক আছে? স্ট্রেস ইনিশিয়াল ইফেক্টিভ স্ট্রেস মানে সয়েলে এখন বর্তমানে কতটুকু ইফেক্টিভ আছে। যেমন 5 তলা বিল্ডিং ভেঙে ফেলার পরে সয়েলটা আনলোডেড হয়ে গেছে, আনলোডেড হওয়ার পরে ওইখানে সেলফ ওয়েটের জন্য সয়েলে সেলফ ওয়েটের জন্য আছে, ওই স্টেজটাকে আমরা বলবো এটা হচ্ছে জিওস্ট্যাটিক স্টেজ বা ইনিশিয়াল স্টেজ সিগমা প্রাইম ভি নট, মানে বর্তমানে স্টেজ। তাহলে ওর যে হিস্ট্রিক্যাল স্টেজ ছিল 5 তলা বিল্ডিং করার ফলে 50 বছর পরে যে স্টেজ হয়েছিল সেটা হচ্ছে সিগমা প্রাইম সি, এটা হচ্ছে ম্যাক্সিমাম হিস্ট্রিক্যাল স্টেজ। এইটার নাম হচ্ছে প্রি কনসোলেশন স্টেজ। এটা বলা হয় প্রি কনসোলেশন স্টেজ, ঠিক আছে? এই যে প্রি কনসোলেশন স্টেজ। তাহলে প্রি কনসোলেশন স্টেজ এবং বর্তমানে ওভারবার্ডেন স্টেজ এই দুইটা ডিফারেন্স কে আমরা বলি ওভার কনসোলেশন মার্জিন। ওভার কনসোলেশন মার্জিন কত আছে হাতে, এটা খুবই ইউজফুল। তো ওভার কনসোলেশন মার্জিন যদি 0 হয় তাহলে আমার হাতে যদি ওভার কনসোলেশন মার্জিন নাই, মানে হিস্ট্রিক্যাল স্টেজ আর ওভারবার্ডেন দুইটা সমান, তাহলে 6 আর ওভার কনসোলেশন মার্জিন যদি অনেক বেশি থাকে 0 থেকে 100 থাকে তাহলে এটাকে বলবো লাইটলি ওভার কনসোলিডেটেড। ওভার কনসোলিডেশন মার্জিন যদি আরো বেশি থাকে 100 থেকে 400 তখন বলবো মডারেটলি কনসোলিডেটেড, হেভিলি ওভার কনসোলিডেটেড। এখানে একটা ওভার কনসোলিডেশন রেশিও বলে একটা টার্ম আছে। ওভার কনসোলিডেশন রেশিও হচ্ছে তোমার ওসিআর হ্যাঁ, ওভার কনসোলিডেশন রেশিও হচ্ছে ইজ দ্য রেশিও of pre-concession stress or maximum historical stress minus stress, ঠিক আছে? যেটা আমরা বলবো সেলফ ওয়েট থেকে ক্যালকুলেশন করি, ইউনিট ওয়েট থেকে ক্যালকুলেশন করি, এই দুইটা রেশিওকে আমরা বলি ওভার কনসোলেশন রেশিও। আর এই দুইটা ডিফারেন্স কে ম্যাক্সিমাম প্রাইম বি নট, এটাকে বলা হয় ডিফারেন্সটাকে বলে মার্জিন, ওভার কনসোলেশন মার্জিন, আর যে রেশিওটাকে বলে ওভার কনসোলেশন রেশিও, ঠিক আছে? ওভার কনসোলেশন মার্জিন একরকম, ওভার কনসোলেশন রেশিও। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ওভার কনসোলেশন মার্জিন এই সিগমা কোনো কোশ্চেন? স্যার এই সয়েল কে কি স্যার ফিল্ডে কোনো মানে মেশিন টেশিন দিয়ে কি কনসলিডেট করা যায় কনস্ট্রাকশন ওয়ার্কের আগে? স্যার করা গেলে স্যার স্ট্রেস বেশি দেওয়া যাবে সয়েলের উপরে, আমার সেটেলমেন্ট এর যে মানে বেশি সেটেলমেন্ট। খুবই ভালো একটা কনসেপ্ট তোমার বলেছো। হ্যাঁ, যদি সয়েলটাকে আগে থেকে যদি সয়েল ওভার কনসোলেট সয়েলের উপরে যদি কোনো লোড দাও, ওভার কনসোলেট সয়েলের উপরে যদি লোড দাও হচ্ছে যে সিআর যেটা রিকম্প্রেশন ইন্ডেক্স ইজ ভেরি লো কম্পেয়ার টু সিসি, তাই না? মানে এই যে ওভার কনসোলেশন লাইনের স্লোপ কিন্তু অনেক কম, এবং সিসি তুমি দেখো সেটাকে তুমি দেখলে আরো বুঝতে পারবা যে এটা স্লোপ কিন্তু অনেক কম। তাহলে স্লোপ যখন কম হবে, স্লোপ যত কম হবে তত তার ভয়েড চেঞ্জ কম হবে অথবা ডিফর্মেশন কম হবে, ঠিক আছে? তাহলে সয়েল ওভার কনসোলিডেট যদি করা যায় কোনোভাবে
তাহলে ওই ওভার কনসোলিডেট সয়েলটা যদি লোড দেওয়ার আগে ওভার কনসোলিডেট করে নেওয়া যায়, তাহলে কিন্তু ওর উপরে যদি তুমি কোনো কনস্ট্রাকশন করো তো সেটেলমেন্ট বেশি হবে না, ওভার কনসোলিডেট যদি করে নেওয়া যায়। এটা করার পদ্ধতি আছে অবশ্যই। যদি সফট কেলে হয়, যেখানে আমাদের লোড দিলে সেটেলমেন্ট হবে হিউজ। সফট কেলে মানে হাইলি কম্প্রেসিবল, সিসি ভ্যালু অনেক বেশি। সফট কেলে হলে তোমার কোনো কনস্ট্রাকশন করলে অনেক সেটেলমেন্ট হয়, কোনো বিল্ডিং করলে বা কোনো ইমব্যাঙ্কমেন্ট করলে অনেক সেটেলমেন্ট হয়। সেই ক্ষেত্রে তুমি যদি ওই সফট কেলের উপরে তুমি যদি মনে করো ইমব্যাঙ্কমেন্ট করে অনেক লোড অ্যাপ্লাই করে রাখলে 1 বছর ধরে, মনে করো সেই ম্যাটেরিয়াল হতে পারে লুজ ম্যাটেরিয়াল, ওই যে স্যান্ড দিয়ে বা 1 বছর ধরে, তাহলে 1 বছর ধরে কনসোলিডেশন হবে। 1 বছর ধরে কনসোলিডেশন ওখানে ভিতরে তাহলে ইফেক্টিভ স্ট্রেস বেড়ে যাবে। তোমার সিগমা প্রাইম সি যেটা বেড়ে যাচ্ছে, তাহলে বেড়ে গেলে কি মার্জিন বেড়ে যাচ্ছে এবং তোমার ওখানে সয়েলটা ওভার কনসোলিডেটেড হয়ে গেল। এবার ওইখান থেকে তুমি যদি সরায় ফেলো, ওই ম্যাটেরিয়াল সরায় ফেলে এখন তুমি যদি বিল্ডিং বসাও, তাহলে ওই বিল্ডিং এর জন্য সেটেলমেন্ট কিন্তু কম হবে। তাহলে এখানে ম্যাক্সিমাম, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে প্রিলোডিং বা ওভার কনসোলিডেট করার যে প্রসিডিউরে যে সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে টাইম দরকার, সময় লাগে। তুমি যদি সময়, অনেক সময় লাগে। তুমি সময়টা কমানোর জন্য সব পদ্ধতি আছে। আমি যদি ওর ভিতরে যদি আমি ড্রেনেজ ম্যাটেরিয়াল দিই, ভার্টিক্যাল ড্রেন পিভিডি বলে, অথবা স্যান্ড ড্রেন দিয়ে যদি করি, তাহলে এটা অল্প সময়ের ভিতরে করা যায়। ইস্যু আছে, কস্টিং তো ইস্যু আছে, তোমার এইসব করতে তো অনেক খরচ আছে। সুতরাং তোমার ছোটখাটো বিল্ডিং বা ছোটখাটো প্রজেক্টের জন্য এটা করা যায় না। অনেক বড় প্রজেক্ট হলে এগুলো করা হয়। কনসোলেশন করায় নিয়ে সয়েলকে ওভার কনসোলিডেটেড স্টেটে নিয়ে আসা। ওভার কনসোলিডেটেড স্টেটে নিয়ে আসা এবং ওভার কনসোলিডেটেড মার্জিন বাড়ায় রাখা। এরপরে লোড আসলে, লোডটা যদি লোডটা যদি তোমার প্রি কনসোলিডেশন স্টেজের সাথে বেশি না হয়, তাহলে অনেক সেটেলমেন্ট কমে যাবে আর কি। ঠিক আছে, ক্লিয়ার? ডিসকাস করবে পরে, ভেরি ইন্টারেস্টিং। এটাকে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট বলে, যে সয়েলের গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট কি ধরনের ইমপ্রুভমেন্ট আমরা একটা কনসোলিডেট করার জন্য। ওভার কনসোলিডেট সয়েল ইজ ভেরি গুড ফর দ্য কনস্ট্রাকশন। ঠিক আছে, কিন্তু ওভার কনসোলিডেশন রেশিও এক মানে কি, ওভার প্রি কনসোলিডেশন দুইটাই সমান। তার মানে ইট হ্যাজ নো এনি মেমোরি, যেটা আছে তার বর্তমান স্টেজ, তার হচ্ছে যে স্টেজ দিবে তার কাছে সেটা নতুন স্টেজ। সুতরাং এটা নরমালি কনসোলিডেটেড সয়েল। নরমালি কনসোলিডেটেড সয়েল খুবই রিস্কি, সেটেলমেন্ট অনেক বেশি হয়। আর হচ্ছে 2 হয়, মানে ওভার কনসোলিডেট মাসে 0 থেকে 100 হয়, তাহলে এটা লাইটলি ওভার কনসোলিডেট। ওভার কনসোলিডেট রেশিও 2 থেকে 8 হয়, মডারেটলি ওভার কনসোলিডেট, ওভার কনসোলিডেট, ওভার কনসোলিডেট। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমাদের ওভার কনসোলিডেট রেশিও কিভাবে পাবো? ওভার কনসোলিডেট রেশিওর ডেফিনিশন কি? প্রি কনসোলিডেশন স্টেজ বাই প্রি কনসোলিডেশন স্টেজ বাই ওভার স্টেজ, যেটা রেশিওটাকে ওভার কনসোলিডেশন রেশিও বলে। ঠিক আছে, এখন এটা এইখানে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্ম কিভাবে পাওয়া যাবে? সিগমা প্রাইম সিটা কোথেকে আসবে? করে এখানে যে শার্প বেন্ডিং পাচ্ছ, এই শার্প বেন্ডিং পয়েন্টটাকে আমরা বলবো প্রি কনসোলিডেশন স্ট্রেস। ল্যাবরেটরি ওয়েডোমিটার টেস্ট থেকে আসবে। আর সিগমা প্রাইম ভি নট, এটা কোথেকে আসবে? তোমার বিভিন্ন লেয়ার, সয়েলের লেয়ার, সয়েল ইনভেস্টিগেশন করে তুমি সয়েল লেয়ার জানো, কোন লেয়ারে কি সয়েল আছে, তার ইউনিটেড কত, ওয়াটার টেবিল এখানে ওভারবার্ডেন স্ট্রেস ক্যালকুলেশন করতে পারো। এই দুটো রেশিও তুমি বের করে দেখতে পারবে কত ওভার কনসোলিডেশন রেশিও বর্তমানে আছে, কত আছে। ঠিক আছে, বিফোর লোডিং। ঠিক আছে, এই বিভিন্ন কারণে যে তুমি একটা পয়েন্ট লেয়ার ডিপোজিট ভিতরে একটা পয়েন্টে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে তোমার যদি এখানে ডিপোজিট হয় বিভিন্ন কারণে, লেয়ার বাই লেয়ার, বাই ইয়ার হোক আর বাই ওয়াটার হোক, সয়েল ডিপোজিট হচ্ছে। লেয়ার বাই লেয়ার যদি ডিপোজিট হয়, তাহলে আমরা এদিক দিয়ে দেখতেছি, এখানে আমি যদি প্লট করি, এখন একদিকে লগ ভার্টিক্যাল স্টেজ
লাইক দ্যাটস ভয়েড রেশিও। যদি এই স্টেজ আমি এই ডটেড লাইনটা হচ্ছে ডিপোজিশন, যেখান থেকে স্টেজ ভার্টিক্যাল স্টেজ বাড়তেছে, তার মানে ভার্টিক্যাল স্টেজ বাড়তেছে, এই পয়েন্টে ভয়েড রেশিও কমে যাচ্ছে, তার মানে সয়েলটা কম্প্রেস হচ্ছে, যেহেতু উপরে লোড বাড়তেছে ডিপোজিশন। আবার আইসও এর উপরে যদি জমা হয় তাহলে আরো বাড়বে, তাহলে ডিপোজিশন কমপ্লিট হয়ে গেল। এবার কোনো কারণে আইসটা মনে করো মেল্টিং হয়ে গেল, টেম্পারেচার হাই হয়েছে, আইসটা সরে গেল, অথবা এর উপরে সয়েলটা যদি ইরোশন হয়, মনে করো ইরোশন হয়েছে কিছুটা, তার মানে আনলোড হয়ে গেল। আনলোড হয়ে গেলে এই যে এটা হচ্ছে আনলোড কার্ভ, এটা হচ্ছে আনলোড কার্ভ ইরোশনের জন্য বা এখানে কোথাও চলে আসছে, মনে করো এখানে আনলোড হয়ে গেছে। কারণ আনলোড হওয়ার পরে এরপরে যদি তুমি এখন এখানে বোরিং করে উপর থেকে সয়েল সরাই ফেলো এবং এখান থেকে ড্রাইভে নিয়ে আসো, তার মানে কি তুমি স্যাম্পলিং করতেছো, স্যাম্পলিং করার ফলে তুমি এর উপরে ভার্টিক্যাল লোড ছিল সব তুমি বোরিং করে সরাই ফেলছো, তাহলে এখানে স্যাম্পলিং করার ফলে এটা আবার আনলোড হলো, আরো কিছু আনলোড, মানে চলে গেছে ভার্টিক্যাল স্টেজ, ভার্টিক্যাল ইফেক্টিভ স্টেজ মোটামুটি জিরোর কাছাকাছি চলে গেছে। ঠিক আছে, তো জিরোর কাছাকাছি গেলে এখন এই পয়েন্টে এখন তোমার হচ্ছে ল্যাবরেটরি আসে, তাহলে মানে আমি কি বলতে পারি, আমি যখন স্যাম্পলিং করি ইনিশিয়ালি সয়েলটা যদি নরমালি কনসোলিডেটেড থাকে, এখানে তো ওভার কনসোলিডেটেড হয়ে গেছে আইস মেল্টিং এর ফলে ইরোশনের ফলে, কিন্তু যদি এরকম হয় যে কোনো জায়গায় আইস মেল্টিং এ ইরোশন হয় নাই, অনলি ডিপোজিশন হয়েছে, কিন্তু তোমার যদি সয়েলটা স্যাম্পলিং করো তারপরে কিন্তু আনলোড হবে, তার মানে এভরি কেলে সয়েল ইজ আনলোডেড। সো তোমার টেস্ট করার আগে প্রত্যেকটা কেলে সয়েলই ওভার কনসোলিডেটেড থাকে, প্রত্যেককে টেস্ট করার আগে। যেমন এখন আমি টেস্ট শুরু করলাম, লেভেল নিয়ে এসে আমি এখন ইনফিক্টিভ বাড়াচ্ছি, এটা হচ্ছে লোডিং কার্ভ। এই লোডিং কার্ভ এখানে এসে এখানে শার্প বেন্ডিং দিচ্ছে, এখানে এসে মেমোরিতে এসে, এটা যেটা মেমোরি ছিল ম্যাক্সিমাম হিস্টোরিক্যাল ইফেক্টিভ স্টেজ ছিল, এটা হচ্ছে তার প্রি কনসোলিডেশন প্রেসার। ম্যাক্সিমাম ভার্টিক্যাল ইফেক্টিভ স্টেজ হচ্ছে তার এইটা বাই আমাদের ওভারবারেন রেশিও, এটাকে আমরা ওসিআর বলি, যে এখানে এখানে যে অবস্থায় আমি সয়েলটা কালেক্ট করছি ওই অবস্থায় ওইখানে ওভারবারেন কত, ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আমরা কি পাইলাম, এই যে তোমার দুইটা রেশিওকে আমরা বলি ওসিআর। ঠিক আছে, ওসিআর বলি। হ্যাঁ, একই জিনিস আলোচনা করছি অলরেডি। ওইটাই এখানে আলোচনা করা হয়েছে যে ওসিআর এর ভেরিয়েশন কেমন হতে পারে। যদি তোমার এতটুকু আনলোড হয়ে যায়, এতটুকু ইরোশনই থাকে, তাহলে আমাদের আমাদের প্রত্যেকটা পয়েন্ট টেস্টে যতটুকু কমে যাচ্ছে, আগে ছিল এখন হচ্ছে বর্তমানে ঠিক আছে এই এইটুকু কমে গেছে, এইটুকু কমে গেলে সয়েলটা তো ওভার কনসেন্ট্রেটেড হয়ে যাবে। তাহলে আমাদের এখন যেটা হচ্ছে যে স্টেজ তুমি কমে ফেললা, সুতরাং ভার্টিক্যাল স্টেজ সব জায়গায় কমে গেছে, সব জায়গায় কমে গেলে সব জায়গায় ওভার কনসোলিডেশন রেশিও আসছে, সব জায়গায় ওভার কনসোলিডেশন, সব জায়গায় আনলোডিং সেম হয়েছে, তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় আনলোডিং সেম হয়েছে, এতটুকু পরিমাণে স্ট্রেস কমে গেছে। কিন্তু কমে গেলে কি সব জায়গায় কি আমাদের ওভার কনসোলিডেশন রেশিও সেম কিনা, পুরোপুরি দেখাইছি নিচে যে সব জায়গায় যদি আমাদের কিন্তু সব জায়গায় আমাদের ওভার কনসেন্ট্রেশন সেম না। এটা দেখা, লেট আস ইভালুয়েট দ্য স্টেজেস past and present at point A situated at a depth of Z. এখান থেকে Z depth is vertical stage applied in the past, সেটা হচ্ছে past এর কথা যদি চিন্তা করি, এতটুকু আমরা যদি জানি ইরোশন হয়েছে, তাহলে আমরা এখন এখানে এই past এর কথা যদি চিন্তা করি, তাহলে আমার সিগমা প্রাইম ভি সমান সমান আমাদের পুরোটা স্যাচুরেটেড যদি চিন্তা করি, তাহলে গামা এখানে সাবমার্জ লিমিটেড গুণ হবে ইনটু ডেপথ, এখান থেকে এই পয়েন্ট উপরে যতটুকু ওভাররান ছিল, ঠিক আছে, জেড প্লাস জেড অন। এবার দ্য ম্যাক্সিমাম ইফেক্টিভ স্ট্রেস পাঁচটা তাহলে আমরা পেয়ে গেলাম।
আর দ্য প্রেজেন্ট ইফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেস কোথায়, তাহলে এখন বর্তমান অবস্থা এতটুকু মানে যেহেতু স্যাচুরেটেড, তাহলে আমরা বর্তমানে ইফেক্টিভ হচ্ছে গামা প্রাইম ইনটু জেড ইফেক্টিভ ভার্টিক্যাল ইফেক্টিভ। তাহলে ওভার কনসোল রেশিও আমাদের ডেফিনেশন অনুযায়ী লিখতে পারি যে ম্যাক্সিমাম পাস্ট ইফেক্টিভ স্ট্রেস প্রেজেন্ট, তাহলে পাস্ট ম্যাক্সিমাম পাস্ট ইফেক্টিভ স্ট্রেস হিস্টরিক্যাল, আর এটা হচ্ছে বর্তমান ইফেক্টিভ স্ট্রেস। দুটো রেশিও করলে দাঁড়ায় 1 প্লাস z1 বাই z1 বাই z হিস্টরিক্যাল ইরোশন যতটুকু আনলোড হয়েছে তার ডেপথ। তাহলে এইটাকে আমরা যদি এখন প্লট করি, এটা তো অ্যাকচুয়ালি লিনিয়ার না, যেটার সাপেক্ষে এটা নন-লিনিয়ার হয়েছে। It is clearly as the depth increases, OCR decreases towards its ultimate value of 1, corresponding a normally consolidated state. এই যে একের কাছাকাছি আবার শুরু হচ্ছে, কিন্তু এই পর্যন্ত সয়েলটা ওভার কনসোলেশন উপরের দিকে অনেক হাই, কিন্তু এটা কমতে থাকবে, ওভার কনসোলেশন রেশিও কমতে থাকবে, কারণ আমরা দেখলাম যে এতটুকু ডিপোজিশন হইলে কনসোলেশন রেশিও কমে যায়, এক হয়ে যায়, এক হয়ে গেলে আবার নরমালি কনসোলিডেটেড স্টেপ চলে, নরমালি কনসোলিডেটেড সয়েল কন্ডিশন শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে ওভার কনসোলিডেটেড রেশিও ডেপথের সাথে ভেরি করে। হলো আনলোডিং হলো, তার ফলে ওভার কনসোলিডেশন গ্রাউন্ড সারফেসে অনেক বেশি থাকে, কিন্তু এটা ডেপথের সাথে কমতে থাকে, কমে যায় একের কাছাকাছি চলে আসবে। এক মানে হচ্ছে নরমালি কনসোলিডেটেড। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার এখানে তোমার একটা কোশ্চেন আসতে পারে, explain that if the over consolidation ratio is a hyperbolic function of depth. ঠিক আছে, hyperbolic function of depth, over consolidation ratio is a hyperbolic function of z. ঠিক আছে, ওকে। এরপরে যেটা আমরা বলতেছিলাম প্রি কনসোলিডেশন স্টেজ বাই ইল্ড পয়েন্ট, এটা বের করার জন্য একটা টেকনিক আছে, সেটা ক্যাসাগানি প্রসিডিউর বলে। এটা প্রসিডিউর আছে, ক্যাসাগানি প্রসিডিউর, এটা ক্যাসাগানি প্রসিডিউর অনুযায়ী বের করা হয়। এই ক্যাসাগানি প্রসিডিউরটা কিরকম, তোমরা আসো? জি স্যার। কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? any level, from any level, ঠিক আছে, যে কোনো কোশ্চেন যে কোনো লেভেল থেকে করতে পারো, কোনো সমস্যা নেই, হেজিটেশন করার কোনো দরকার নেই। আর যাদের শুনতে ইচ্ছা না হয়, ভালো না লাগে, না বুঝতে পারো, ইউ ক্যান কুইট। এটা আমি অ্যাটেন্ডেন্স নিই না, আবার বলছি, কষ্ট করে আসার পর ধ্বংস করতে চাও, এটা তোমাকে বাধা দিবে না। ইউনিভার্সিটি হচ্ছে এরকম জায়গা, ইউ ক্যান ডিস্ট্রয় ইউরসেলফ, নোবডি উইল প্রোটেক্ট ইউ, নোবডি উইল প্রোটেক্ট ইউ। তোমার যদি বড় ভাইদের কথা শুনবো, বড় ভাইদের অলওয়েজ, তোমাদের বড় ভাইরা কি করে আমি জানি, তারা অলওয়েজ তোমাদেরকে ভুল পথে নিয়ে যায়। ভুল পথে ডায়লগ হচ্ছে, এত পড়ে কি করবি, এত ইঞ্জিনিয়ার হয়ে যায়, এমনি ইঞ্জিনিয়ার হবি, অমনি ইঞ্জিনিয়ার হবি, এত বড় কি দরকার, ইঞ্জিনিয়ার হলে তো হইলো, ধ্বংস হয়ে যায় কিছু, এই করে করে সব ধ্বংস হয়ে যায়। পড়াশোনা না করলে তোমার কম্পিটিশন যুগে তুমি কোথাও চাকরি পাবা না, পথে পথে ঘোরা লাগবে, ইঞ্জিনিয়ারিং পথে পথে ঘোরা লাগবে। সুতরাং তোমাকে ডিসিশন নিতে হবে, তুমি কি করবা, তোমার বড় ভাইয়ের কথা শুনবা না তোমার যে দায়ভার আছে তোমার ফ্যামিলির প্রতি, সেই ফ্যামিলির প্রতি দায়ভার থেকে তুমি ক্লাস করবা, তুমি অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করবা,
তুমি কনসেন্ট্রেশন রাখার চেষ্টা করবা, তোমার যে এফোর্ট তোমাকে কন্টিনিউ করতে হবে, কারণ তোমার তো ফ্যামিলি তোমার পিছনে যে এফোর্ট, তোমার পিছনে যে সাপোর্ট দিচ্ছে সেটার প্রতি সম্পূর্ণভাবে কি থাকতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ তুমি নিজেকে নিজে ধ্বংস করে ফেলবা। সো এখানে আমি যে বলছি, লেকচার দিচ্ছি, তোমাকে ক্যাচ করার, তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, স্যার যেটা বলো এটা ক্যাচ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমাদের লেকচার নোটে ডিটেল লেখা আছে, তোমার আমি লেকচার নোট চেষ্টা করবো যেটা তোমরা পড়তে পারো লাইন বাই লাইন। হ্যাঁ, এনিওয়ে, যেহেতু কোনো কোশ্চেন নাই আমি আগে যাই। পরেরটা হচ্ছে টপিক হচ্ছে কিভাবে আমরা প্রি কনসিডারেশন স্টেজ বা সয়েলের ইল্ড পয়েন্ট আমরা বের করতে পারি ইউজিং ক্যাসাগেন্ডিস প্রসিডিউর। ক্যাসাগেন্ডিস প্রসিডিউর আমি যেটা ওয়েডোমিটার থেকে যে টেস্ট রেজাল্ট পাইলাম, সেই টেস্ট রেজাল্ট থেকে যে কার্ভ পাইলাম, কার্ভ যেটা পাইলাম, এই কার্ভ যেটা আমি সলিড লাইনটা, এই কার্ভ থেকে এখন এইখানে বুঝতেছি কোথাও না হবে শার্প বেন্ডিং পয়েন্ট, এই জায়গায় কোথাও হবে, সেইটা আমরা কিভাবে বের করব? ক্যাসাগেন্ডি মেথড বলছে প্রথম কাজ হচ্ছে ফিড দ্য ডাটা উইথ স্মুথ কার্ভ, ফিড দ্য ডাটা উইথ স্মুথ কার্ভ, স্মুথ কার্ভ তৈরি করতে হবে ডাটা পয়েন্ট গুলো দিয়ে। এরপরে ফ্রম এস্টিমেশন, এই পয়েন্টটা আমার কাছে, এই পয়েন্টটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে কার্ভেচার বেশি, তাহলে এই পয়েন্টটা আই এস্টিমেশন করে বের করতে সবচেয়ে কার্ভেচার পয়েন্ট কোথায়, এই পয়েন্টটা একটা হরিজন্টাল লাইন টানতে, ড্র এ হরিজন্টাল লাইন এট পয়েন্ট এ where the curvature is maximum, ঠিক আছে? এরপরে 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 হচ্ছে তোমার এরপর হচ্ছে এ পয়েন্টে আরেকটা লাইন টানতে হবে, সেটা হচ্ছে ট্যানজেন্ট। এ পয়েন্টে ট্যানজেন্ট, এই যে লাইন, এই আরেকটা লাইন, এ পয়েন্টে ট্যানজেন্ট হরিজন্টাল লাইন, এ পয়েন্টে ট্যানজেন্ট লাইন, ঠিক আছে? এ পয়েন্টে ট্যানজেন্ট লাইন টান, তাহলে এখানে দুইটা লাইনের মাধ্যমে একটা কোণ তৈরি হলো, একটা ট্যানজেন্ট লাইন, একটা হরিজন্টাল লাইন, এই হাফ অফ ভাগ করে বাইসেক্ট করে এরা আরেকটা লাইন টানতে হবে। মাহির, হ্যাঁ 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 মাহির, আমি আচ্ছা ঠিক আছে, তাহলে বাইসেক্ট করে, তাহলে আমাদের আরেকটা লাইন টানলাম যেটা এ পয়েন্টে যাচ্ছে, সেটা হচ্ছে বাইসেক্টর, which actually bisect the angle created by horizontal line and তাহলে আমি বাইসেক্ট করে একটা লাইন টানলাম যেটা এ পয়েন্টে যাচ্ছে, তাহলে এই বাইসেক্ট লাইনটা মেমোরিতে রাখো। এরপরে হচ্ছে আমি আরেকটা লাইন টানবো, যে লাইনটা হচ্ছে এই যে ভার্জিন কার্ভের ডাটা পয়েন্ট পাওয়া যায়, এই যে ভার্জিন কার্ভের ডাটা পয়েন্টকে লিনিয়ারলি ফিট করলে যে লাইন পাওয়া যায়, এই লাইনটাকে আমি এই ডি পয়েন্ট থেকে এক্সটেন্ড করে দিলাম, এখান থেকে ডাইভার্ট হয়ে গেছে কিন্তু এইখান থেকে এক্সটেন্ড করে দিলাম। এক্সটেন্ড করে দিলে এই যে লাইনটা যেটাকে আমি এক্সটেন্ড করছি, এই লাইনটা এবং বাইসেক্ট যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টের করসপন্ডিং এ নিচে চলে গেলে আমরা যে স্ট্রেস রিড করব এই হরিজন্টাল অ্যাক্সিস থেকে, সেই স্ট্রেসটাকে আমরা বলি প্রি কনসলিডেশন অথবা ম্যাক্সিমাম হিস্ট্রিক্যাল স্ট্রেস অফ সয়েল, ম্যাক্সিমাম হিস্ট্রিক্যাল স্ট্রেস অফ সয়েল। এটাকে সিগমা প্রাইম পি দিয়ে কেউ ডিনোট করে, সিগমা প্রাইম সি দিয়ে কেউ ডিনোট করে, whatever the symbol we are using time to time in the lecture note, it is your pre-con, it is your yield estimate। তো এটা হচ্ছে আমাদের ক্যাসাগেন্ডি প্রসিডিউর। আমরা হচ্ছে এই কাজটা করব, আমাদের কনসলিডেশন টেস্টে পরে ডাটা প্লট করে আমরা স্মুথ করে আমরা প্রি কনসলিডেশন স্টেজটা পেয়ে যাব।
কিন্তু সমস্যা হচ্ছে ফিল্ড থেকে যখন আমরা সয়েলটা কালেক্ট করি, যদি সফট কেলে হয়, সফট কেলে হইলে ও ডিস্টার্ব হয়ে যায়, এবং এই কার্ভটা স্মুথ কার্ভ হয়ে গেছে, মানে এখানে এখান থেকে এরকম যোগ করে দিলে এরকম হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে, কোথাও কোনো শার্প বেন্ডিং পয়েন্ট পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে ডিস্টারবেন্সের জন্য হয়, সয়েলটা ডিস্টার্ব হয়ে গেলে হয় না। কি করবা সেই ক্ষেত্রে আমাদের কারেকশন করতে হবে, কারেকশন। এনিওয়ে, তোমার যদি এরকম সয়েল রিপোর্ট কার্ভের কোনো ঠিক নেই, টেস্টের রেজাল্ট ওরকম না, মানে টেস্টের রেজাল্টটা তোমার কাছে ডাউটফুল মনে হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার এমপিরিক্যাল ইকুয়েশন ব্যবহার করতে পারো, পি বের করার জন্য। সেটা হচ্ছে এখানে যে কুলায়ের ইকুয়েশন আছে, স্টেশন কুলায় প্লাস্টিসিটি ইনডেক্স ব্যবহার করে। পি হচ্ছে প্লাস্টিসিটি ইনডেক্স। প্লাস্টিসিটি ইনডেক্সের ডেফিনিশন কি? সেটা হচ্ছে প্লাস্টিক লিমিট। এই দুইটা ডিফারেন্স কে বলি আমরা প্লাস্টিসিটি ইনডেক্স, সয়েলের ফিজিক্যাল প্রপার্টিজ, বেসিক ফিজিক্যাল প্রপার্টিজ। তাহলে এটা যদি জানা থাকে, এই ফর্মুলা ব্যবহার করে তুমি পি ও পি এটা হচ্ছে এখানে অ্যাটমসফিয়ার প্রেসার 100 কেপি এর মতো, বা 98 কেপি বলা যায়, ঠিক আছে? দেখো, তাহলে আমাদের এস্টিমেট করতে পারি, ইট ইজ নট অ্যাকচুয়াল ভ্যালু, বাট উই ক্যান গেট সাম আইডিয়া। ওকে, তাহলে আমরা বুঝলাম, আমরা দেখলাম যে সয়েলটা মোস্ট অফ দ্য সফট কেলে ডিস্টার্ব হয়ে যায়, এবং ওই শার্প বেন্ডিং টেন্ডিং এরকম পাওয়া যায় না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের কারেকশন করতে হবে। কারেকশনে স্মার্ট ম্যান মেথড, এই যে স্মার্ট ম্যান প্রসিডিউর, এটা উচ্চারণ সঠিক কি হবে স্মার্ট ম্যান মেথড, এই যে সায়েন্টিস্টের নামেই উচ্চারণটা আমি সঠিক করতে পারছি কিনা ঠিক জানি। তো এই প্রসিডিউর আছে, একটা সুপার কনসোলিডেট সয়েল আর একটা হচ্ছে নরমালি কনসোলিডেট সয়েলের জন্য। প্রসিডিউর ফলো করে আমরা সয়েলটা কারেক্টেড গ্রাফ আমরা পেতে পারি। সিসি কে কারেকশন করতে হবে, ঠিক আছে? এই যে প্রেডিকশন অফ ফিল্ড কম্প্রেশন কার্ভ। এই যে ফিল্ড কম্প্রেশন, একটা হচ্ছে নরমালি কনসোলিডেট সয়েল, একটা হচ্ছে ওভার কনসোলিডেট সয়েল। দুই ধরনের সয়েলের জন্য দুই ধরনের প্রসিডিউর, এটা তোমরা দেখে নিও। এটা তেমন সিম্পল। তাহলে প্রি কনসোলিডেশন প্রেসার কি পয়েন্টস কি, প্রি কনসোলিডেশন প্রেসারের কি পয়েন্টস কি? প্রি কনসোলিডেশন প্রেসার আমরা দেখতে পাচ্ছি যে প্রি কনসোলিডেশন প্রেসার অফ ওভার কনসোলিডেট সয়েল শুড নট বি এক্সিডিং কনসেন্ট্রেশন ইকুয়াল। একটু আগে আলোচনা করছিলাম, সয়েলটাকে যদি ওভার কনসোলিডেট করে নেওয়া যায়, অথবা সয়েলের ওভার কনসোলিডেট প্রেসার আমাদের যদি বের করে দেখি, ওইটা যদি আমি অ্যাপ্লাই করি, সয়েলের সেটেলমেন্ট কম হবে অনেক। সুতরাং সয়েলের প্রিকনসিডারেশন প্রেসার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সয়েলের সেটেলমেন্ট অ্যাকুরেটলি বের করতে গেলে প্রিকনসিডারেশন প্রেসার আমরা সয়েলের সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে পারি না অ্যাকুরেটলি, ঠিক আছে? এরপর হচ্ছে সেটেলমেন্ট অ্যানালাইসিস। আজকে আর পড়াবো না সেটেলমেন্ট অ্যানালাইসিস, নেক্সট ক্লাসে তোমাদের সেটেলমেন্ট অ্যানালাইসিসটা মেন এখানে, যেটা প্র্যাকটিক্যালি তোমরা ফিল্ডে মানে প্রফেশনাল লাইফে যেটা করবে ক্যালকুলেশনই শিখবা, এই সেটেলমেন্ট ক্যালকুলেশনই করতে হবে। সুতরাং এই এই পার্টটা আমি নেক্সট ক্লাসে করবো, নেক্সট ক্লাসে, ঠিক আছে? এটা আমরা সময় নিয়ে করবো। সুতরাং আজকে আর আমি, কারো কোনো কোশ্চেন? স্যার, আগের যে কার্ভটা আঁকলাম ওই কার্ভটা তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসবে না, যেহেতু চোখের দেখায় করা হচ্ছে। একটু ভেরিয়েশন, হ্যাঁ, চোখের ভেরিয়েশন তুমি তো কেউ গোড়ায় নিলে কেউ মাথায় নেবে, তা তো হবে না, ওই কাছাকাছি তুমি নেবে সবার চেষ্টা করো, একটু ভেরিয়েশন হবে। ভেরিয়েশন মিনিমাম পসিবল এবং ম্যাক্সিমাম পসিবল, এই রেঞ্জের ভিতরেই এটা থাকবে আর কি, বুঝছো? কিছু ভেরিয়েশন তো হবে, হ্যাঁ।
এস্টিমেশন যে, ঠিক আছে? জি, স্যার। আরেকটা পদ্ধতি আছে, এবার প্রিকনস্ট্রাকশন প্রেসার বের করার একটা পদ্ধতি নেই, আর এই স্মার্ট মান প্রসিডিউর একটা আছে, এই প্রসিডিউরও আমরা বের করতে পারি। প্রসিডিউর বের করা যায় আর কি। আরো প্রসিডিউর আছে, লিটারেচার রিভিউ করলে দেখবে যে আরো অনেক ধরনের প্রসিডিউর আছে, বুঝছো? শুধু যে একটা প্রসিডিউর, একটা তবে ক্যাসাগেন অনলাইন এটা হচ্ছে সবাই ব্যবহার করে, আরো অনেক প্রসিডিউর আছে, সেটা ডেভেলপ হয়েছে কিন্তু এইভাবে ব্যবহৃত হয় না আর কি, ঠিক আছে? তবে সেজন্য ক্যাসাগেন মেথডটিকে আলোচনা করা হয়েছে, আর একটা রেফারেন্স হিসেবে আরেকটা প্রসিডিউর দেখানো হয়েছে, ঠিক আছে? যাই হোক, ক্যাসাগেন মেথডটা তোমরা ভালো করে করবা। আর সয়েলের ডিস্টারবেন্সের জন্য যে কারেকশন, সেটা প্রসিডিউর গুলো দেখবা, সয়েলের ডিস্টারবেন্সের জন্য কিভাবে আমরা কারেকশনটা আমরা সেট করতে পারি, হ্যাঁ, সিসিটা কম্প্রেশন ইন্ডেক্সটা কিভাবে কারেক্ট করতে পারি, কারণ সয়েলটা যদি নরমালি কনসোলিডেট হয় তার জন্য একরকম প্রসিডিউর। আর কোনো কোশ্চেন? না স্যার। আসসালামু আলাইকুম।